আপনার কাছে বাজেট কম, হাতে টাকা কম আছে, কিন্তু আপনার শখ হচ্ছে একটা স্পোর্ট বাইক কেনার, তার অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন। নেকেড স্পোর্ট বাইকের মধ্যে বাংলাদেশের সবচাইতে মোস্ট পপুলার এবং সবচাইতে ভালো ডিউরেবিলিটি একটা বাইক হচ্ছে সিএফ মোটো NK250। এই বাইকের বিস্তারিত সকল তথ্য জানাবো আপনাদেরকে। বাজেট কম থাকলেও আপনি চাইলে এই বাইকটা খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন, এবং আপনার জন্য এই বাইকটা আসলেই কেনা ভালো হবে নাকি এই বাইকটা কিনলে আপনার লস হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব। সকল সুবিধা ও অসুবিধা, বাইকটা কিনলে কি কি সুবিধা পাচ্ছেন, কি কি অসুবিধা আপনাকে ফেস করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। এবং আমার দীর্ঘ বহুদিন যাবত এই বাইকটা রাইড করার পর যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স আমি জানাবো। একটা কথা আমি বলে দেই, বর্তমানে আমি নিজে পার্সোনালি কিন্তু এই বাইকটাকে আমি ইউজ করতেছি। আজকে বহুদিন যাবত প্রায় 6 মাসের মতো আমি এই বাইকটাকে ইউজ করতেছি। সো এই 6 মাসের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে ভাই, বাইকটাতে সুবিধা অসুবিধা কি কি পেলেন, সেই সকল কথাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি শর্ট আকারে আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা যারা কিনা চাচ্ছেন যে 3 থেকে 4 লক্ষ টাকার মাঝে ভালো একটা বাইক কিনবেন, তারা আজকের এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। বিশেষ করে MT-15 এর সাথেও এটা ছোটখাটো কিছু তুলনা করে দেখাবো, যে তুলনা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে আপনাদের সেকেন্ড হ্যান্ড একটা MT-15 3.5 লক্ষ টাকা দিয়ে কেনা উচিত নাকি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা বাইক 3.5 লক্ষ টাকা দিয়ে কেনা উচিত। সো দর্শক বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, শুরুতে আমি এই বাইকের সুবিধাগুলো আপনাদেরকে বলবো, যে সুবিধাগুলো বিবেচনা করে আপনি এই বাইকটা কিনতে পারবেন সেই নিয়েই আপনাদেরকে আমি বলবো। তো আমি শুরুতে যদি বাইকের সুবিধাটা বলি, সেটা হচ্ছে এই বাইকের প্রাইসিং। হ্যাঁ, এই বাইকটা একটা স্পোর্ট বাইক হওয়া সত্ত্বেও এবং অফিসিয়াল হওয়া সত্ত্বে বাইকটার প্রাইসটা কিন্তু অনেক কম। বাইকের প্রাইস রাখা হয়েছে মাত্র 3,48,500 টাকা। আমার কাছে প্রাইসটা যথেষ্ট হাতের নাগালে মনে হয়েছে। এই কারণে এই রেঞ্জের অন্য যতগুলো বাইক আছে, বিশেষ করে MT-15, সেগুলো আনঅফিসিয়াল দামে কিন্তু 4,85,000 টাকা। মানে এই বাইক থেকে আরো প্রায় 1,20,30,000 টাকা বেশি আনঅফিসিয়াল, আর অফিসিয়ালটা হচ্ছে 5,25,000 টাকা। এখানে এই বাইকটার অফিসিয়াল প্রাইস হিসাব করলে কিন্তু আনঅফিসিয়াল MTর চেয়েও অনেক কম আছে, আর অফিসিয়ালের কথা তো আমি বাদই দিলাম। সো এই বাইকটা যেহেতু অফিসিয়ালি প্রাইসটা অনেক কম, তাই আমার কাছে মনে হয়েছে এই বাইকটা যে কেউ চাইলেই পারচেস করতে পারবে। আচ্ছা, সো সর্বপ্রথম গেল প্রাইজিং, দ্বিতীয়ত হচ্ছে বাইকের বিল্ড কোয়ালিটি। দর্শক বন্ধুরা, এই বাইকের বিল্ড কোয়ালিটি এতটা ভালো আমার মনে হয় না MT-15 এই বাইকের ধারে কাছেও আছে বিল্ড কোয়ালিটির দিক দিয়ে। এর কারণ হচ্ছে এইটার এই যে চেসিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চেসিসটাই অসাধারণ এবং এই বাইকের প্রতিটা পার্টস অনেক হার্ড। মানে এইটার যে ট্যাঙ্ক থেকে শুরু করে এভরিথিং সবকিছু কিন্তু MT-15 এর মতো চিপ প্লাস্টিক ইউজ করা হয়নি। হ্যাঁ, MT-15 অবশ্যই ভালো বাইক, কিন্তু ওই বাইকের তুলনায় এইটার যে প্লাস্টিক এন্ড এইটার যে বডি কোয়ালিটি, সেগুলো কিন্তু অবশ্যই MT-15 এর তুলনায় অনেক বেশি হার্ড। আপনারা যারা MT-15 চালান অথবা MT-15 দেখছেন, সবাই কিন্তু জানেন MT-15 নর্মালি 15 থেকে 20,000 কিলো চলার পরে এই যে টাঙ্কিগুলো কিন্তু আলাদা হয়ে যায়, লক ছুটে যায় এবং টাঙ্কিতে ধরলে কচর মোচর আওয়াজ করে, মানে টাঙ্কিগুলো কিন্তু অনেকটা লুজ হয়ে যায়। এই সমস্যাটা কিন্তু এই বাইকে আপনি পাবেন না। অনেকেই আমার দেখার মতো এই বাইকটা প্রায় 20,000 কিলোমিটার পর্যন্ত চালাইছে এবং তাদের টাঙ্কিতে সামান্য পরিমাণও একটুও কোনো নাট বা কোনো কিছু কিন্তু ঢিলা হয় নাই। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এই বাইকটাকে আমি যদি MT-15 এর সাথে কম্পেয়ার করি, বডি ওয়াইজ এটা কিন্তু MT-15 এর চেয়ে অনেক ভালো একটা স্ট্রং কোয়ালিটি। বডি ওয়াইজ এই বাইকটা কিন্তু MT-15 এর চেয়ে অনেকটা ভালো পজিশন এবং ভালো কোয়ালিটিতে আছে। সো আই হোপ আপনারা বুঝতেই পারছেন যে এই বাইকটা আসলে আপনাদের জন্য, যারা আসলে লং টাইম চালাতে চাচ্ছেন তাদের জন্য আমার মনে হয় এই বাইকটা খুবই ভালো। এবং এই বাইকের বডি কোয়ালিটি, সাসপেনশন, এভরিথিং সবকিছুই কিন্তু অনেক ভালো। এটার সামনে যেহেতু সাসপেনশন দেওয়া আছে বিশাল লেভেলের, অনেক মোটা এবং আপসাইড ডাউন একটা সাসপেনশন দেওয়া আছে, যার জন্য এই বাইকটা আপনি রাইড করার সময় কিন্তু অন্য লেভেলের একটা ফিল পাবেন। মানে এটার আপনি বডি কোয়ালিটি ভালো পেলেন, ডিজাইন ভালো পেলেন, দামেও কিন্তু আপনি কমে পেলেন। সো অনেকে কিন্তু বলে চায়না বেশি দিন যায় না, যারা এই কথাগুলো বলে তাদের কথা কিন্তু বর্তমানে আর পাবলিক খায় না। এর কারণটা হচ্ছে ইন্ডিয়ান যারা বাইকগুলো বাংলাদেশের মধ্যে আগে ঢুকাইতো, তারা কিন্তু বলতো যে চায়না বেশি দিন যায় না, কারণ তারা ইন্ডিয়ান বাইকগুলো বিক্রি করার জন্য বলতো। এবং বাংলাদেশে আপনি যতগুলো বাইক দেখবেন, ইয়ামাহা, সুজুকি, যতগুলো বাইক, সবগুলো বাইকই কিন্তু ইন্ডিয়ান বাইক, এবং সেগুলো ইন্ডিয়ান বাইক যারা ইম্পোর্ট করে অথবা যারা বিক্রি করে তারাই কিন্তু ওই স্লোগানটা দিছিল যাতে করে চাইনিজ বাইকগুলো যেন বাংলাদেশে বিক্রি না হয়। এবং আপনি মোস্ট প্রবাবলি সারা বিশ্বের মধ্যে অনেক জায়গার মধ্যে আপনি দেখবেন চাইনিজ বাইকগুলো কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে প্রচলিত এবং চলতেছে। সো সেই সুবাদে আমি যদি বলি সিএফ মোটো হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা ব্র্যান্ড, বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে অন্যতম একটা ব্র্যান্ড। তবে ইয়ামাহার সাথে যায় না, কিন্তু ইয়ামাহার যেগুলো 150 সিসির বাইক,
ওগুলো আবার এটার সাথে কম্পেয়ার করেন না, কারণ ওগুলো এটা ধারে কাছেও নেই। সত্যি কথা, দাম বেশি হইতে পারে, ওটা শুধু শুধু আপনাদের গলা কাটতেছে আর কিছুই না এটা। আচ্ছা, সো চলুন এখন হচ্ছে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাই এইটার যে হ্যান্ডেল পজিশনটা আমার কাছে অনেক ভালো লাগে। যেহেতু সুবিধার কথা বলতেছি, এটাও বলে দিই, এটা হ্যান্ডেল পজিশনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। MT-15টা যেরকম উঁচায়, এইটা কিন্তু আরও উঁচায় ফিল দিবে আপনাকে, এবং এইটার হ্যান্ডেল পজিশনটা আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লাগে। এবং এটার যে ককপিট ভিউটাও কিন্তু আমার কাছে ভালো লাগে। আর মিটারটা যদি বলি, আমার কাছে যেহেতু 250 আছে, সো মিটারটা একটু আমি অন করে আপনাদেরকে দেখাই। এই যে মিটারের কালার পজিশন কিন্তু এগুলো কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগে, প্রতিটা জিনিস ভালো লাগে। মিটারের মধ্যে অনেক কিছুই আছে, এগুলো আসলে এক একটার মধ্যে যে এখানে আছে অডো আছে, এখানে আপনার টাইমিং আছে, এখানে হচ্ছে আপনার ইকো মোড, এবং এই যে এখানে যে বাটনটা আছে, এই বাটনটা চাপ দিলেই কিন্তু ইকো মোড থেকে এটা কিন্তু স্পোর্টস মোডে চলে যাবে। সো এই সুবিধাগুলো কিন্তু আসলে আমার কাছে মনে হয় না বাংলাদেশ আর অন্য কোনো বাইকের মধ্যে, বিশেষ করে আপনার এই কম বাজেটের বাইকের মধ্যে আপনার এই সুবিধাগুলো পাবেন। এবং এখানে আরেকটা বাটন আছে, এই বাটনটা চাপ দিলে আপনার বাইকের টোটাল 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে। সো এইটাও কিন্তু একটা সুবিধা, এবং এটা সেলফের ডিজাইনটাও কিন্তু অন্যান্য বাইকের তুলনায় একেবারে ইউনিক। এই গেল হচ্ছে বাইকের যে সুবিধাগুলো। হ্যাঁ, আর বাইকের আরও কিছু সুবিধা আছে, যেহেতু এটা একটা সিটি রোডের জন্য, মানে হাইওয়ের জন্য, যেহেতু এটা সিটি রাইডের জন্য এই বাইকটাকে তৈরি করা হয়েছে, তাই আপনি যখন সিটি দিয়ে চলাচল করবেন তখন খুব ইজিলি অল্প জায়গাতে আপনি বাইকটাকে মুভ করতে পারবেন। এবং আমার মতো উঁচা লম্বা যারা আছেন, তারা যদি এই বাইকটা চালান, তাহলে আমার কাছে মনে হয় আপনারা আরও খুব সুন্দরভাবে, এই যে মানে খুব অল্প জায়গাতে কিন্তু বাইকটাকে ঘোরানো যায়। ঠিক আছে, এই যে খুব মানে অল্প শর্ট জায়গার মধ্যে কিন্তু আপনি কর্নারিং যেই ফেসিলিটি, সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এই জিনিসগুলো আমার কাছে আসলে অনেক ভালো লাগে এই বাইকটা। তো সুবিধার মধ্যে আরও কিছু সুবিধা আছে, যেমন ধরুন যে এই বাইকের সিটিং পজিশনটা অনেক ভালো। হ্যাঁ, মানে পিলিয়ন বলতেছি না, আমি আমার কথা বলতেছি, যে আমি যখন চালাই আমার কাছে অনুযায়ী এটার পিলিয়ন পজিশন অনেক ভালো, এবং প্রাইসে কম, এবং বিল কোয়ালিটি অনেক ভালো, ইত্যাদি অনেক কিছুই আছে আরও ভালো। বাট এগুলো হচ্ছে মেজর ফ্যাক্টর। আচ্ছা, সো এতক্ষণ আমি সুবিধা বললাম, এখন একটু আপনাদেরকে আমি অসুবিধা বলি। অসুবিধার কথা বললে শুরুতে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে এই বাইকের পিলিয়ন। মানে এই বাইকের পিলিয়নটা এতটাই বাজে যে এই বাইকের পিছনে একবার বসবে, সে দ্বিতীয়বার আর কখনো এই বাইকে বসতে চাইবে না। এর কারণ একটাই, পেছনে সিটটা অনেক হার্ড, অ্যান্ড যেহেতু এটা একটা স্পোর্টস বাইক, সিট ছোট, পাশাপাশি এটা যখন আপনি উঁচা নিচে দিয়ে যাবেন, সো এই পেছনের সিটে কিন্তু তেমনভাবে আপনার স্প্রিং খেলা করবে না, মানে সাসপেনশন থেকে যে স্প্রিংয়ের লাইনটা, সেটা তেমনভাবে খেলা করবে না, যার জন্য পেছনে যে বসবে তার যে পশ্চাৎ দেশ সেটা কিন্তু ব্যথা হয়ে যাবে। সো আমি পেছনের সিটের জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি পিলিয়ন নিয়ে বেশি চলাচল করার ইচ্ছা থাকে, তাহলে আপনি এই অপশনটা আপনি বাদ দিতে পারেন। আচ্ছা, সো তারপর হচ্ছে সবচাইতে বড় মেজর যে সমস্যা NK250, সেটা হচ্ছে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স এতটাই কম যে আপনি ডাবলিংয়ে আপনার নর্মাল এলাকার যে কোনো জায়গায় আপনি চালাতে পারবেন না। সিঙ্গেল হলে পারবেন 100% কনফার্ম, কারণ আমি বাইক ম্যাক্সিমাম সময় সিঙ্গেল চালাই, এবং সিঙ্গেল চালালে আমি খুব ইজিলি অনায়াসে চলতে পারি। এবং আমার ওয়েট হচ্ছে 95 কেজি, আর 95 কেজি ওয়েট দিয়েও যদি আমি কোনো স্পিড ব্রেকার দিয়ে উঠতে পারি, তাহলে আপনার ওয়েট যদি আরও কম হয়, আপনিও কিন্তু খুব ইজিলি অনায়াসে উঠতে পারবেন। সো আই হোপ এটা বুঝতে পারছেন যে এটার যেই কি বলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সেই গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেকটা কম, এবং অনেকটা কম হওয়ার ফলে আপনার কিন্তু ডাবলিংয়ের জন্য এই বাইকটা আপনার জন্য কমফোর্ট না। এটা সমস্যা পেলাম। প্রথম সমস্যা হচ্ছে পিলিয়ন সিট, এবং দ্বিতীয়টা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, বিশেষ করে পিলিয়নের ক্ষেত্রে। সো আপনারা যারা কিনা পিলিয়ন নিয়ে বেশি রাইড করেন, তারা কিন্তু এই বাইকটাকে স্কিপ করতে পারেন। আচ্ছা, এখন অসুবিধার মধ্যে আরও কী আছে? অসুবিধার মধ্যে আরেকটা অসুবিধা আছে, এটা যে হেডলাইটের যে আলোটা, একেবারে কম, মানে আপনি সামান্য আপনার সামনে কি আছে আপনি সেটাও দেখতে পারবেন না, যার জন্য আমি এই হেডলাইটটাকে নিচে নামাইছি, মানে এটা পিছন থেকে সেটিংস করে উপরে যে আপার বিম যেটা থাকে সেটাকে আমি নিচে নামাইছি। এখন হচ্ছে আমি দিলে আমার নিচেরটা দেন, আমি উপরেরটা দিয়েই আমার হাইওয়ের কাজ চালাই। এবং পাশাপাশি যদি আমি শহরে বাইরে যাই, তার জন্য কিন্তু এখানে আমি 2টা ফগলাইট লাগাইছি, এবং ফগলাইটগুলো বর্তমানে আমি মোজা দিয়ে অফ রাখছি, যেহেতু আমি ঢাকা শহরে প্রায় আমার চলাচল করা লাগে। আচ্ছা, অসুবিধার মধ্যে আরেকটা জিনিস আছে, যেটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি এখানে নতুন 2টা মিরর লাগাইছি। এর কারণ হচ্ছে এটার যে আগের মিরর যেগুলো ছিল, সেই মিররগুলো হচ্ছে এত বড়, একদম এই জায়গায় এসে থাকে। সো যার জন্য দেখা যাবে যে নর্মালি এই মিররটা এইখানেই শেষ, আর অরিজিনাল মিররটা হচ্ছে এই দিকটা থেকে ঠিক এইখানে এসে শেষ হয়। এবার বুঝেন যে কি পরিমাণে তফাৎ। সো এই মিররটার জন্য বাইকের লুকটাকে অন্যরকম খারাপ লাগতো, মানে আগে যে মিরর ছিল সেটার জন্য বাইকের লুকটা অন্যরকম খারাপ লাগতো, এবং যে কোনো জ্যাম জট অথবা যে কোনো গাড়ির চিপা দিয়ে গেলে দেখা যায় যে ওই মিররগুলো বাড়ি খাইতো, বিশেষ করে প্রাইভেট কারের সাইড দিয়ে গেলে প্রাইভেট কারের যেই মিরর আছে ওই মিররের সাথে আমার এই মিরর টাস করে বাড়ি খাইতো। সো ওইটা কিন্তু অনেক বড় একটা রিস্কি একটা ফ্যাক্টর ছিল, যার জন্য আমি এই নতুন মিররগুলো ইনস্টল করছি। তো এই গাড়িটা যদি আপনারা নেন, অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে মিরর চেঞ্জ করতে হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এটা যে ট্যাঙ্ক ক্যাপাসিটি বলছে 10
লিটার, কোম্পানিও বলছে 10 লিটার, বাট আমি তেল ভরলে কেন যেন 15 লিটার ঢুকে। এখন এটার কারণটা কি, এটা কারণটা কি আমি নিজেও বুঝতেছি না। এর মেইন কারণ কি কোম্পানি কম বলছে, নাকি আসলে কোম্পানি ক্যাপাসিটি দিচ্ছে 10 লিটার, আমি 15 লিটার ঢুকাচ্ছি, মানে এক্সট্রা যতটুকু জায়গা থাকে ততটুকু আমি ফিল করে ফেলতেছি, সেটা বুঝতেছি না, নাকি বাংলাদেশের বিভিন্ন পেট্রোল পাম্পের মধ্যে তেল আমাকে কম বেশি দিচ্ছে সেটা আমি বুঝতেছি না। যাই হোক, এটাতে তেল যতখানি ঢুকুক এই বাইকে আপনি মাইলেজ পাবেন সর্বোচ্চ গেলে 25 থেকে 27 পর্যন্ত, এর বেশি মাইলেজ পাবেন না, কারণ এটা যেহেতু একটা 250 সিসির বাইক। সো এখানে আপনি 35 থেকে 40 মাইলেজ আশা করে লাভ নেই। আবার অনেকে বলেন না ভাই এত কম মাইলেজ পেলে তো তাহলে আমার জন্য MT-15 ঠিক ছিল। হ্যাঁ ভাই, আপনার জন্য MT-15 ঠিক তখন যদি আপনি এই সামান্য এই 5-10 মাইলেজের জন্য আপনি যদি 1.5 লক্ষ টাকা বেশি দিয়ে আপনি MT-15 কিনেন তাহলে আপনার জন্য ঠিক আছে। একবার চিন্তা করে দেখেন, আপনি এই বাইকটা কিনলেন 3.5 লাখ টাকা দিয়ে, আপনি এই বাইকে তেল বললেন 1.5 লক্ষ টাকা তেল বললেন, তাহলে এই বাইকটাকে আপনি অনায়াসে 5 বছর পর্যন্ত চালাতে পারবেন। প্রতি মাসে যদি আপনি 5,000 টাকা করেও তেল নেন তাহলে আপনি চিন্তা করেন যে আপনি কতদিন চালাতে পারবেন। আচ্ছা, যদি মনে হয় আপনি 1.5 লক্ষ টাকা বেশি দিয়ে MT-15 কিনলে আপনি অনায়াসে চালাতে পারবেন তাহলে আপনি চালান, আপনি ওইটাতে 40 মাইলেজ পাবেন, আর এটাতে যদি আপনি 25 মাইলেজ পান আপনি এভারেজে 15 কিলোমিটার মতো মাইলেজ আপনি কম পাবেন। বাট এই 15 কিলোমিটার মাইলেজ কম পাইলেও আপনি এটাতে যে একটা স্যাটিসফ্যাকশন পাবেন সেটা কিন্তু আপনি MT-15 আমার কাছে মনে হয় আপনি পাবেন না। সো এই দিক দিয়ে যদি আমি বলি তাহলে অবশ্যই এটা MT-15 থেকে কিছুটা বেটার, কিছুটা এগিয়ে। তবে হ্যাঁ, MT-15ও ভালো বাইক, আমি কিন্তু কোনোভাবেই MT-15কে আমি ছোট বলতেছি না বা খারাপ বলতেছি না। আমার নিজের আরেকটা MT-15 আছে, বাট সেই MT-15 এর সাথে এটা তুলনা করলে বডি স্ট্রাকচার এটার অনেক ভালো, প্রাইজিংও এটার কম, মাইলেজ একটু কম দেয় সেটা আমি জানি, এবং এটার কিন্তু সার্ভিসটাও কিন্তু MT-15 এর চেয়ে ভালো। কারণ আপনি MT-15 এর যে কোনো একটা সমস্যা হলে অফিসিয়াল বাইক আপনি সার্ভিস নিয়ে গেলে দেখা যায় যে আপনাকে একটু লম্বা সময় ধরে আপনাকে সার্ভিস দিতে হবে, বাট এই বাইকে দেখা যায় আমি গেলেই সাথে সাথে আমাকে সার্ভিস করে দেয়। হ্যাঁ, হয়তো সর্বোচ্চ 1-1.5 ঘন্টার মতো বসে থাকা লাগে, কিন্তু যেদিন যাবো আমাকে সেই দিনই সার্ভিস দিয়ে দিবে। আর তারা যেহেতু 30,000 কিলোমিটার পর্যন্ত আমাকে ইঞ্জিন ওয়ারেন্টি দিয়েছে, সো এখানে আমি একেবারে নিশ্চিন্তে কিন্তু তাদের কাছ থেকে সার্ভিস নিতে পারি। সো এই দিকটা দিয়ে আমার কাছে এই বাইকটাকে বিশেষ করে বেশি ভালো লাগছে। আচ্ছা, সো আমি যদি এখন ওভারঅল বলি এই বাইকটা আপনি নেবেন কি নেবেন না, দেখেন আপনার কাছে বাজেট কম এবং আপনার পিলিয়ন নিয়ে কোনো টেনশন নেই, মানে হচ্ছে যে পিলিয়নে বসবে তাকে নিয়ে আপনার কোনো টেনশন নেই, আপনি আপনার মতো চালাবেন, তাহলে বলবো এটা আপনার জন্য বেস্ট একটা বাইক, এটা আপনি নিয়ে নেন, কোনো সমস্যা নেই। আর আপনার কাছে যদি পিলিয়নটা অনেক বেশি ম্যাটার করে যে না ভাই আমি পিলিয়ন নিয়ে চালাবো সবসময়, আমার কাছে এই জিনিসটা অনেক বড় ম্যাটার করে, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনি তাহলে এই বাইকটাকে স্কিপ করতে পারেন, এটা আপনার জন্য না, আপনার জন্য অন্য কোনো বাইক। এবং এই বাইকটা হচ্ছে স্পোর্টি ফিল দিবে, যদি আপনি রেস খেলেন, কারোর সাথে রেস করেন, বাই চোখ বন্ধ করে নিয়ে নেন, এই বাইকের সাথে রেস করার মতো বাংলাদেশে খুবই কম বাইক আছে। আপনি যে কোনো বাইক বলেন, হ্যাঁ, এটা আপনি টান দিলে মাত্র 5 থেকে 6 সেকেন্ডে কিন্তু 100+ উঠে যায়, জাস্ট 5-6 সেকেন্ডে টান দিবেন। আর এত স্পিড, এটা যারা কিনা এটার ভিডিওগুলো দেখছেন আই হোপ তারাই জানেন, এটার সাথে রেডি পিকআপ দিয়ে বাংলাদেশে কোনো বাইক কিন্তু পারবে না, ঠিক আছে, এত পরিমাণে ফাস্ট একটা বাইক। আর আমি যেহেতু বর্তমানে ইউজ করতেছি আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো সার্ভিস পাচ্ছি, শুধুমাত্র পিলিয়নটা বাদে। আমার পেছনে যে বসে তারই কমপ্লেন থাকে, কিন্তু যে বাইক চালায় বা আমিও যদি চালাই আমার কাছে কোনো কমপ্লেন নেই, যে চালায় তার কাছে কোনো কমপ্লেন নেই, একমাত্র পিলিয়ন এবং হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, এই দুইটা বাদে এই বাইকের 100% সবকিছু ওকে, এবং এটা বিল কোয়ালিটি অনেক ভালো। সো আমি আপনাদেরকে বলবো বাইকটা চাইলে নিতে পারেন। ও হ্যাঁ, আরেকটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এই বাইকের কালার কোয়ালিটিটা একটু বাজে। সো আপনারা যদি বাইকটা নেন অবশ্যই পলি করে ফেলার চেষ্টা করবেন, কারণ এই বাইকের কালার কোয়ালিটি মানে একটু কেমন যেন থার্ড ক্লাস মনে হয়, একটু থার্ড কোয়ালিটি, কালারটা খুব দ্রুত উঠে যায়, যদিও আমারটা এখনো উঠে নাই, বাট অনেকেরটাই দেখছি যে উঠে যায়, কেন উঠে সেটা আমি জানি না। সো ঠিক আছে দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যারা চাচ্ছেন এই বাইকটি কিনবেন আশা করতেছি আপনারা আপনাদের উত্তর পেয়ে গিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।